ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে, কিন্তু সেই নীরবতার আড়ালে যে ঝড় তৈরি হচ্ছে তার আভাস পাচ্ছেন খুব কম মানুষই। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যখন মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিলেন যে ২০০ আসনে জয়লাভ করলেও তার দল জাতীয় সরকার গঠন করবে, তখন অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিলেন বিষয়টি। কেউ কেউ ভেবেছিলেন এটা নিছক রাজনৈতিক বাগাড়ম্বর, কিন্তু যারা রাজনীতির গভীরে চোখ রাখেন তারা বুঝতে পারছেন এই কথার পেছনে লুকিয়ে আছে এক সুদূর প্রসারী পরিকল্পনা। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যে তথ্য এসেছে সেটা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। ২০০ আসনে বিজয়ের স্বপ্ন দেখছে জামায়াত, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলা হচ্ছে, প্রতিটি সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে, আর এই প্রতিক্রিয়ায় এমন কিছু কৌশল নেওয়া হচ্ছে যা দেখে অবাক হতে হয়। ভোটার স্থানান্তর থেকে শুরু করে সম্ভাব্য মিত্রদের সাথে গোপন সমঝোতা, সব কিছুতে হাত দিয়েছে জামায়াত। এমনকি আওয়ামী লীগের জাতীয় পার্টির ছদ্মবেশে নির্বাচনী মাঠে নামানোর মতো জটিল ছক্কাও আটা হয়েছে বলে খবর মিলছে। এই সমস্ত কৌশল যদি একযোগে কাজ করে তাহলে ক্ষমতার মসনদে বসবে জামায়াত, এটা দলটি প্রায় নিশ্চিত ধরে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শফিকুরের জামায়াত আসলে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করতে চাইছে? ইতিহাস যা বলে একটু পিছনে ফিরে তাকালে দেখা যায় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কখনোই 18টির বেশি আসনে জয়লাভ করতে পারেনি। সেটাও হয়েছিল 1991 সালে, যখন দেশে গণতন্ত্র ফিরে এসেছিল সবে। তখনকার সেই জোয়ারে ভেসে উঠেছিল দলটি, কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে ক্রমশ নেমে গেছে তাদের গ্রাফ। 1996 সালে মাত্র 3টি আসনে জিতেছিল জামায়াত। 2001 সালে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে 17টি আসন পেয়েছিল, কিন্তু 2008 সালে সেই সংখ্যা নেমে এসেছিল মাত্র 2-এ। একটি দলের জন্য এমন পতন নিঃসন্দেহে হতাশাজনক। অবশেষে 2018 সালে নির্বাচনের কথা বলতে গেলে আলাদা একটি অধ্যায় লিখতে হয়। সেবার জামায়াতের প্রতীকে নির্বাচন করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল। বাধ্য হয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছিল জামায়াতের প্রার্থীরা। সেই নির্বাচনে আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা 15 আসনে। তিনি পেয়েছিলেন 39,071 ভোট। অন্যদিকে খুলনা 5 আসনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পেয়েছিলেন 32,959 ভোট। সারা দেশে আরও অনেকেই অংশ নিয়েছিলেন সেই ভোটে, কিন্তু রাতের ভোট এই অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছিল জামায়াত প্রার্থীরা। ফলে প্রতিদ্বন্দ্বীরাই জয়ী হিসেবে ঘোষিত হয়েছিলেন। এই ইতিহাস সামনে রেখে যখন কেউ বলে যে জামায়াত 200 আসনে জিতবে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কোথায় সেই শক্তি, কোথায় সেই ভোট ব্যাংক? গত 2 দশকে অনেক কিছু বদলে গেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বলছে জামায়াতের ভোট ব্যাংক উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই সময়ে। পুরনো পরিসংখ্যান দিয়ে এই দলকে খাটো করে দেখার সুযোগ আর নেই। মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট সম্প্রতি একটি জরিপ চালিয়েছে। সেই জরিপের ফলাফল বেশ চমকপ্রদ। জরিপে দেখা গেছে 30% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, কিন্তু ঠিক তারপরেই রয়েছে জামায়াত। 26% ভোটার তাদের পক্ষে। এই সংখ্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু আসল খেলা শুরু হয় যখন জোটের হিসাব আসে। জরিপে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভোট দেবেন 6% মানুষ, জাতীয় নাগরিক পার্টির পক্ষে রয়েছে 5%, আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করতে চায় 4% মানুষ। এখন দেখুন, এনসিপি এবং ইসলামী আন্দোলন দুটি দলই ইতোমধ্যে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে গেছে। তার মানে আরও 10% ভোট যোগ হয়ে গেল জামাতের ঝুলিতে, মোট 36%। এভাবে হিসাব কষলে বিএনপিকে ছাড়িয়ে যেতে পারে জামায়াতের জোট। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাজনৈতিক মহলে একটা গুঞ্জন চলছে। বলা হচ্ছে জাতীয় পার্টিকেও পেছন থেকে সমর্থন দিচ্ছে জামায়াত। যদি এটা সত্যি হয় তাহলে আরও 5% ভোট এসে যুক্ত হবে। মোট দাঁড়াচ্ছে 41%। এই সংখ্যা দিয়ে যে কোনো দল ক্ষমতায় যেতে পারে। এটা রাজনীতির সাধারণ গণিত। গণমাধ্যমের সূত্রে জানা গেছে একটি বিস্ময়কর তথ্য। 300 আসনের মধ্যে 190টি আসন নিজেদের কাছে রাখতে চায় জামায়াত। বাকি 110টি আসন শরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা করেছে তারা। এই বন্টন তালিকাটা দেখলে বোঝা যায় কতটা চিন্তাভাবনা করে এই নকশা আঁকা হয়েছে। ইসলামী আন্দোলনকে দেওয়া হবে 40টি আসন, এনসিপি পাবে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসের ভাগে পড়বে 11টি আসন। শুধু খেলাফত মজলিস পাবে 3টি, এবি পার্টিকে দেওয়া হবে 3টি আসন, এলডিপি পাবে 2টি, আর বিডিপির জন্য রাখা হয়েছে 2টি আসন। কিন্তু এই হিসাব মেনে নিতে পারেনি সবাই। বিশেষ করে ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি চাইছে আরও বেশি আসন। তাদের মন রাখতে যদি আরও বেশ কিছু আসন ছেড়ে দিতে হয় জামায়াতকে, তবুও 170টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে দলটির প্রার্থীরা। প্রশ্ন হলো, আদৌ কি এত ভোট আছে জামায়াতের? ভোটার স্থানান্তরের নামে জামায়াত একটি বড় চাল চেলেছে বলে জানা যাচ্ছে। ঢাকা 15 আসনের কথাই ধরা যাক। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বয়ং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর গত বছরে এই আসনে হঠাৎ করে বেড়ে গেছে নতুন ভোটারের সংখ্যা। তথ্য বলছে প্রায় 70
70,000 নতুন ভোটার যুক্ত হয়েছে এই একটি আসনে। সূত্রগুলো বলছে এই নতুন ভোটারদের বেশিরভাগই জামায়াত সমর্থক। যে কোনো মূল্যে দলীয় প্রধানকে জয়ী করতে এই কৌশল নেওয়া হয়েছে। একজন নেতাকে জেতাতে পারলে দলের মনোবল বাড়ে। এই সহজ সত্যটা জামায়াত ভালো করেই জানে। আবার যেসব আসনে জামায়াত দুর্বল সেসব আসন হিসেব করে শরিকদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। এতে করে নিজেদের দুর্বলতা ঢাকা পড়বে, আবার জোটের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। একই সাথে দুই লাভ। বিএনপি, জামায়াত কিংবা নিষিদ্ধ আওয়ামী লীগের বাইরের ভোটের মাঠে একসময় একটি তৃতীয় শক্তি হিসাবে কাজ করেছে জাতীয় পার্টি। কিন্তু আওয়ামী লীগ বিপাকে পড়ায় এবার অনেকটাই কোণঠাসা হয়ে গেছে দলটি। তবে মজার বিষয় হলো জামায়াতের সবুজ সংকেত পেয়ে নিজেদের শক্ত ঘাঁটিগুলোতে মনোনয়ন তুলে নিয়েছে জাতীয় পার্টি। এর মানে কি দাঁড়াচ্ছে? জামায়াত যদি জাতীয় সরকার গঠনের পথে কোথাও হোঁচট খায় তাহলে জাতীয় পার্টিকে সাথে নিতে পারবে সহজেই। কিন্তু আরও একটি বিষয় আছে যা অনেকেই ভুলে যাচ্ছেন। ভোটের মাঠে নিজেদের রাজত্ব ছাড়তে চাইবে না নিষিদ্ধ আওয়ামী লীগও। তারা জাতীয় পার্টির ছত্রছায়ায় নতুন মুখ দিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। তাদেরও তো ভোট আছে। সেই ভোটে জিতে সংসদে প্রবেশ করবে আওয়ামী লীগের মানুষরা। আর এই পুরনো প্রক্রিয়াটা সম্ভব হবে শুধুমাত্র জামায়াতের জাতীয় পার্টি কার্ড খেলার মাধ্যমে। অর্থাৎ জামায়াত চাইছে জাতীয় পার্টি একটি নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করুক, যেখানে আওয়ামী লীগের অনুগতরাও টিকে থাকতে পারবে। সবকিছু মিলিয়ে যে চিত্র দাঁড়াচ্ছে তা রীতিমতো চমকপ্রদ। জামায়াত একদিকে নিজেদের ভোট ব্যাংক শক্তিশালী করছে, অন্যদিকে ইসলামী আন্দোলন, এনসিপি সহ ছোট বড় দলগুলোকে জোটে টেনে আনছে। আবার পেছনের দরজা দিয়ে তৃতীয় পার্টির সাথেও যোগাযোগ রাখছে। ভোট স্থানান্তরের মাধ্যমে গুরুত্বপূর্ণ আসনগুলোতে নিজেদের শক্তি বাড়াচ্ছে। দুর্বল আসনগুলো শরিকদের হাতে তুলে দিচ্ছে আর সম্ভাব্য সব বিকল্প খোলা রাখছে, যাতে কোথাও আটকে গেলে অন্য পথ খুঁজে পাওয়া যায়। এত সব সমীকরণ যদি মিলে যায়, যদি প্রতিটি চাল ঠিকঠাক কাজ করে, তাহলে আগামী সংসদে শুধু প্রতিনিধিত্ব করবে না, জামায়াত হয়তো সরকারও গঠন করবে। রাজনীতির মাঠে এমন অনেক অসম্ভব সম্ভব হয়েছে অতীতে, এবারও হবে কিনা সেটা সময় বলে দিবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, জামায়াতে ইসলামী এবার শুধু অংশগ্রহণ করতে আসেনি, তারা এসেছে জিততে। আর সেই জয়ের জন্য তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের ভোটাররা কি এই ছকে পা দেবেন, নাকি তারা অন্য কোনো পথ বেছে নেবেন? উত্তরটা লুকিয়ে আছে আগামী দিনের ব্যালট বাক্সে।